বুঝবে, তারাদের মাঝে খুঁজবে, ভালোবাসা না পাওয়ার দাহনে পড়বে, সেদিনই আমার অভাব অশ্রু ঝরাবে। পরের দিন তুরের ক্লাস ছিল না, তবুও সে তার ক্যাম্পাসে গিয়েছিল, কারণ সে আদ্রির কাছ থেকে রুদ্রের সব খবর নিয়ে জানতে পেরেছে আজকে রুদ্রের ক্লাস আছে। তুর রুদ্রের জন্য অপেক্ষা করতেছিল। রুদ্রের ক্লাস শেষে মাঠে বসেছিল বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিবে বলে। তুর রুদ্রকে দেখতে পেয়ে এগিয়ে গেল। রুদ্র তুরকে দেখে পাশ কাটিয়ে চলে যাওয়া ধরলে তুর যে রুদ্রের পথ আটকায়। রুদ্র বিরক্তির সাথে জানতে চায় কেন তার পথ আটকিয়েছে। তুর সোজা সাপটা বলে দিল যে সে রুদ্রকে দেখতে এসেছে। এই কথা শুনে রুদ্রের রাগ তরতর করে বেড়ে যায়। রুদ্র তুরকে সরতে বলে, কিন্তু তুর সরেনি। রুদ্র অনেকবার বলেছে তার পথ থেকে সরতে, কিন্তু তুর যেন সে কথা কানেই নেয়নি। তুর রুদ্রকে বলল, জানেন আমার জন্য কত ছেলেরা লাইন দিয়ে থাকে, তাদের আমি পাত্তাই দেই না। কারণ কি জানেন, আপনার প্রতি যে ভালোবাসাটা আসে তা তাদের প্রতি আসে না। আমি আপনাকে ভালোবেসে অবহেলা পাচ্ছি, আর তারা আমাকে ভালোবেসে অবহেলা পাচ্ছে। কি অদ্ভুত নিয়তি, তাই না? আমাদের যারা ভালোবাসে তাদের দিকে ফিরেও তাকায় না, আর যারা আমাদের কদর করে না তাদেরকেই ভালোবেসে তাদের পিছনে ছুটে বেড়ায় ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায়। তোর বকবক করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। এদিকে রুদ্রের রাগ উঠে চড়ক গাছ। শেষে রুদ্র তুরকে ধমক দিয়ে বলল, এনাফ ইজ এনাফ তোর। তোমার মাথায় কি সমস্যা আছে? আর ইউ ম্যাড? তো তুমি কি সোজা কথা বুঝো না? শোনো মেয়ে, তোমার পিছনে ছেলেদের লাইন লেগে থাকে, তো আমি কি করব? আমার পিছনে মেয়েদের মেলা বসে। তোমার না আছে সম্মান আর না লজ্জা। যদি এইগুলো সামান্যতম থাকতো তাহলে এভাবে বেহায়াপনা করতে না। এসব বেহায়াপনা রেখে সামনে থেকে সরো। এভাবে আমার আগে পিছিয়ে মৌমাছির মতো ভনভান করবা না। আমার তোমার পছন্দ না, ভালোবাসা তো দূরের কথা। এটা বলেই রুদ্র তুরের পাশ কাটিয়ে চলে যেতে নিলে তুর চোখের পানি মুছে বলল, হ্যাঁ, আমি পাগল, আপনার বিরহেই পাগল, আর সারা জীবন এমন পাগলই থাকতে চাই। আর একটা কথা শুনে রাখুন, আমার স্বপ্ন পুরুষ, আমি এভাবেই আপনাকে জ্বালাবো আর অভ্যাসে পরিণত হব। একটা সময় আসবে তখন আমার এই জ্বালানোটাই আপনি খুব মিস করবেন, দেখিয়ে। যাই হোক, আপনাকে পাই আর না পাই, প্রতিদিন আপনাকে দেখার সুযোগ পেলেই হবে। রুদ্র তুরের কথায় কান্না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। তুর কিছুক্ষণ রুদ্রের যাওয়ার পারে তাকিয়ে রইল, তারপর তার বাসায় ফিরে এলো। দেখতে দেখতে মাঝ দিয়ে অনেকগুলো দিন চলে গেল। এই কয়েকটা দিন তুর প্রতিদিন রুদ্রকে দেখতে তার বাসার সামনে যেত। আর যেদিন রুদ্রের ক্লাস থাকতো সেদিন ক্যাম্পাসে যেয়ে রুদ্রের দেখা পেত আর অপমান হয়ে আসতো। তাও সে রুদ্রকে দেখার লোভ সামলাতে পারতো না। রুদ্রকে প্রতিদিন একটা বার দেখাই যেন তার অভ্যাস হয়ে গেছে। তাই শত অপমানিত হওয়া সত্ত্বেও তোর রুদ্রের সামনে যেত। এই কয়েকদিনে রুদ্রকে আদ্রি শত বুঝিয়েছে যে তোর রুদ্রকে অনেক ভালোবাসে। আদ্রিও তার ভাবি হিসেবে তুরকেই চায়, রুদ্র যেন তুরকে মেনে নেয়। কিন্তু রুদ্র তো রুদ্র, তা শুনবার পাত্র নয়। আদ্রি যতবারই তুরের সাফাই গাইতে গিয়েছে ততবারই রুদ্রের বকা খেয়ে এসেছে। রুদ্রের বন্ধুরাও রুদ্রকে অনেক বুঝিয়েছে, কিন্তু রুদ্রের একটাই কথা, সে নাকি ভালোবাসায় বিশ্বাসী নয়। ভালোবাসলে নাকি ঠকতে হয়, কষ্ট পেতে হয়। সে অনেককেই ভালোবেসে কষ্ট পেতে দেখেছে, তাই সে এই ভালোবাসার মধ্যে নেই। তোর ক্লাস শেষ করে মাঠে চুপচাপ বসে মাঠের ঘাসগুলো দেখছে গালে হাত দিয়ে। আর তার পাশেই বসে আছে আদ্রি, হিয়া, রোজা, নাইম, শান্ত আর মাহাত। তারা সবাই এখন একটা চিন্তাই করছে যে কি করলে রুদ্র তুরের ভালোবাসা গ্রহণ করবে। কারণ রুদ্রের বন্ধুরাও জানে যে তুরের মতো একটি মেয়েই পারবে রুদ্রকে বুঝতে, তাকে অনেক ভালোবাসতে পারবে। তাই তারা ভাবছে যে করেই হোক তুরের ভালোবাসা রুদ্রকে উপলব্ধি করাতেই হবে। তো তুরদের ক্লাসে শেষে আদ্রি মাহাতকে ফোন করে জানিয়েছে তারা যেন মাঠে আসে। এখন সবাই বসে একটা কথাই ভাবছে কিভাবে রুদ্রকে তুরের ভালোবাসা উপলব্ধি করানো যায়। নীরবতার জাল ছেদ করে মাহাদি প্রথম কথা শুরু করলো। সে তুরের উদ্দেশ্যে বলল, তোর আজকে তোমাকে একটা কথা জানাবো। আমাদের মনে হয় তোমার জানা উচিত রুদ্র কেন তোমাকে এতটা কষ্ট দিচ্ছে।
কেন সে ভালোবাসায় বিশ্বাসী না? আসল কারণটা হচ্ছে রুদ্রের জীবনে কেউ একজন এসেছিল। কলেজে থাকাকালীন রুদ্রর সাথে তার পরিচয়। কলেজের প্রথম দিনই তার সাথে দেখা হয়। মেয়েটির নাম সাবিহা। সে আর আমরা একই ক্লাসে ছিলাম। সাবিহাই প্রথম আসে রুদ্রের সাথে বন্ধুত্ব করতে। তারপর আস্তে আস্তে রুদ্র আর সাবিহার সম্পর্ক প্রেমের সম্পর্ক রূপ নেই। দুইজন দুজনকে খুব ভালোবাসতো। সেটা ছিল রুদ্রের জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। রুদ্র আগে এতটা রাগী কিংবা গম্ভীর ছিল না। সে ছিল অনেক মিশুকে। রুদ্র আর সাবিহার প্রেম কাহিনী আমাদের ক্লাসে সবাই জানতো। রুদ্রের সাথে সাবিহার প্রতিদিন ক্লাসে দেখা হতো, আর যেদিন ক্লাস থাকতো না সেদিনও তারা দেখা করত। একজন আরেকজনকে দেখা ছাড়া একদিনও থাকতে পারতো না। তাই প্রতিদিন যেভাবেই হোক তাদের দেখা করতেই হবে। যেদিন ক্লাস থাকতো না রুদ্র আমাদের নিয়ে সাবিহার সাথে দেখা করতে আসতো। এইভাবে তাদের দিনগুলো খুব ভালোভাবেই কাটছিল। তাদের 2 বছরের পরিচয় হলো, রিলেশন ছিল 1 বছরের কিছুটা কম সময়ের। এই 1 বছরেই রুদ্র সাবিহাকে খুব বেশি ভালোবেসে ফেলে। কথায় আছে না, প্রিয় জিনিসগুলো বেশি দিন নিজের কাছে রাখা যায় না। খুব কম মানুষই আছে যারা কিনা নিজের প্রিয় মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে পারে। তাদেরকে তো এক কথায় ভাগ্যবতী কিংবা ভাগ্যবানই বলা চলে। কিন্তু রুদ্রের ভাগ্যটা এতটাও ভালো ছিল না। সে শত চেষ্টা করেও তার প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে রাখতে পারেনি। তবে আমি মনে করি রুদ্রের ভাগ্যটা খুব ভালো, কারণ সৃষ্টিকর্তা তার জীবন থেকে ভুল মানুষটাকে সরিয়ে নিয়েছে। ভুল মানুষগুলো জীবনে না থাকাই শ্রেয়। হয়তো সেই ভুল মানুষকে ভালোবেসে সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সারা জীবন যে তাকে ভালোবেসে ঠকতে হয়নি সেটাই বা কম কিসের। রুদ্রকে ভাগ্যবানই বলা চলে, কারণ সে ভুল মানুষকে ভালোবেসে সারা জীবনের জন্য ঠকে যায়নি। জানো তোর, আমাদের যখন ইন্টার পরীক্ষা শেষ হলো তখন সাবিহার পরিবার থেকে বিয়ের চাপ দেওয়া শুরু হলো। কিন্তু ওইদিকে তো রুদ্র বেকার। সাবিহা রুদ্রকে কথা দিয়েছিল সে রুদ্রকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সে শুধুই রুদ্রকে ভালোবাসে। কিন্তু যখন তার জন্য একটি ভালো সম্বন্ধ আসলো তখন সে রাজি হয়ে যায়। রুদ্র হাজারো চেষ্টা করে সাবিহাকে তার নিজের করে পায়নি। রুদ্র সাবিহাকে অনেক আকুতি মিনতি করেছে। রুদ্র সাবিহাকে বলেছে সে তার ফ্যামিলিকে রাজি করাবে। শত চেষ্টা করেও সে সাবিহাকে বোঝাতে পারল না। সাবিহার একটাই কথা, তার ফ্যামিলি রুদ্রকে মেনে নেবে না। তাই সে রুদ্রের জন্য তার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবে না। আর রুদ্র তার আবেগ ছিল, ভালোবাসা নেই। সে নাকি এতদিনে সেটা বুঝতে পেরেছে। তার মতে যাই হোক, আবেগ দিয়ে তো কখনো সংসার করা যায় না। তাই সে রুদ্রকে কিছুতেই বিয়ে করবে না। সেদিন আমরাও সাবিহাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সাবিহা আমাদের কারো কথাই শোনেনি। সে তার ফ্যামিলির পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেল। সাবিহার বিয়ের দিন রুদ্রকে কিছুতেই সামলাতে পারছিলাম না। সেদিন প্রথম আমরা রুদ্রকে চিৎকার করে কাঁদতে দেখেছি। একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে এভাবে কান্না করতে পারে। ছেলেদের নাকি কাঁদতে নেই, ছেলেরা নাকি কান্না করে না। কিন্তু সেদিন আমরা স্বচক্ষে দেখেছি এক পাগল প্রেমিক তার ভালোবাসাকে হারিয়ে কতটা পাগলামি করছে। সেদিন রুদ্র খুব বাজেভাবে ঠকে গেল। তারপর থেকে রুদ্র এই ভালোবাসা বিশ্বাস করে না। তার ভাষ্যমতে ভালোবাসলে ঠকতে হয়, কিন্তু সে তো আর এটা জানে না যে সব ভালোবাসা ঠকায় না। কিছু কিছু ভালোবাসা আনন্দে বেঁচে থাকার ইচ্ছা বাড়ায়। ভালোবাসা তো অদ্ভুত সুন্দর, যদি ভালোবাসার মানুষটি সঠিক হয়। সাবিহার পর রুদ্র তার জীবনে কোনো মেয়েকেই জড়ায়নি। আমরা চাই রুদ্রের এই অগোছালো জীবনটা কেউ একজন এসে সুন্দরভাবে গুছিয়ে দিক। হয়তো তুমিই পারবে রুদ্রের অগোছালো জীবনটা গুছিয়ে দিতে। হ্যাঁ, রুদ্র একটু রাগে, কিন্তু সে যাকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে। রুদ্রের ভালোবাসা পেতে একটু কষ্ট করতে হবে, কিন্তু একবার যদি রুদ্রের মনে জায়গা করে নিতে পারো তাহলেই বুঝবে রুদ্রের ভালোবাসা কতটা ভয়ঙ্কর। আদ্রি তুরের উদ্দেশ্যে বলল, আমি আরো আগেই তোকে ভাইয়ার ব্যাপারটা বলতে চেয়েছিলাম, বাট মাহাত ভাই আমাকে নিষেধ করেছে। বলেছে সঠিক সময় হলে তোকে জানানো হবে। নাইম বলল, আমরা এতদিন ভেবেছি তুমি হয়তো আবেগের বশে রুদ্ধকে এত জ্বালাতন করছো। রুদ্ধের অবহেলা পেলে তুমি রুদ্ধের থেকে দূরে সরে যাবে। তাই তখন রুদ্ধের জীবনে এই অতীত আমরা তোমায় বলিনি, কিন্তু এখন আমরা বুঝতে পারছি তুমি আসলেই রুদ্ধকে খুব ভালোবাসো। তাই ভাবলাম রুদ্ধের এই অতীত তোমার জানা প্রয়োজন। এতক্ষণ চুপটি করে সবার কথা শুনছিল। এখন সে আদ্রিদের উদ্দেশ্যে বলল, আমি পারবো রুদ্রের এই অতীত মুছে দিতে। আমি প্রমাণ করে দিব ভালোবাসা ঠকায় না, ভালোবাসা শত গুণ আনন্দে বেঁচে থাকার আগ্রহ জাগায়। আর যে ভালোবাসা ঠকায়
সেটা কোনো ভালোবাসাই নয়, সেটা ক্ষণিকের আবেগ, তাছাড়া আর কিছুই নয়। সে ভালোবাসা নামক আবেগ জীবনে আসেই কষ্ট দিতে। আপনারা আমাকে একটু হেল্প করুন, রুদ্রকে যেভাবেই হোক রাজি করান আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। তখন শান্ত বলল, রুদ্রের ভালোবাসা পেতে হলে আগে রুদ্রের ভালো বন্ধু হতে হবে। রুদ্র এখনও সাবিয়াকে ভুলতে পারেনি, তাই তোমাকে একটুও সহ্য করতে পারে না। তার সঙ্গে সে তোমার ভালোবাসাও উপলব্ধি করতে পারছে না। রুদ্রকে যদি পেতে হয় তাহলে আগে তার ভালো বন্ধু হতে হবে। তাকে বোঝাতে হবে সবাই ঠকাতে আসে না, কেউ কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে সারাটি জীবন কাটিয়ে দিতে পারে। রোজা শান্তের কথা শুনে বলল, এতদিন ধরে তো তোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো কাজই তো হয় না। রুদ্র ভাইয়া তো তোরকে সহ্যই করতে পারছে না, সেখানে তোরকে বন্ধুত্বের স্থান দিবে কি করে? হিয়া বলল, তোরই বা কিভাবে রুদ্র ভাইয়ার সাথে বন্ধুত্ব করবে? যেখানে রুদ্র ভাইয়া তোরের সাথে ঠিক করে কথাই বলে না, সেখানে কি করেই বা তাদের বন্ধুত্ব হবে? আর রুদ্র ভাইয়া তো কখনোই তোরকে তার বান্ধবী বানাতে রাজি হবে না। তাহলে এখন উপায় কি? নাইম বলল, রুদ্ধকে রাজি করানোর দায়িত্ব আমাদের 3 বন্ধুর। যদিও তাকে রাজি করানোটা একটু টাফ হবে, তাও ব্যাপার না। মাহাত বলল, যে করেই হোক রুদ্রকে আমরা রাজি করাবই। তুমি চিন্তা করো না, এবার আমরা সফল হবই। তোর তো রুদ্রের বন্ধুদের কথা শুনে পুরো খুশি হয়ে গেল। এই ভেবে যে রুদ্রের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেই হলো। সব ভালোবাসা যে পূর্ণতা পাবে তার তো কোনো কথা নেই। কিছু কিছু ভালোবাসা না হয় বন্ধুরূপেই বেঁচে থাকুক। রাতে রুদ্রের বন্ধুরা রুদ্রের বাসায় যায়। কিছুক্ষণ আড্ডা দিয়ে মাহাত প্রথমে কথা শুরু করে। রুদ্রকে বলল, রুদ্র, আমরা তো তোর কাছে একটা আবদার করব, আমাদের কথা তো রাখতেই হবে। দূরের কথা ছাড়া যা বলবে তাই রাখবো। রুদ্রের কথা শুনে তারা একে অপরের দিকে তাকালো। তারপর নাইম হালকা কাশি দিয়ে বলল, না মানে আসলে আমরা বলতাম যে তুর অনেক ভালো একটা মেয়ে। বুঝলাম তুই তুরের সাথে রিলেশন নামক শব্দটা জড়াতে চাস না, কিন্তু তুরের সাথে বন্ধুত্ব তো রাখা যায়, তাই না? কি বলছিস তোরা এসব? তোরা কি আমার অতীত সম্পর্কে অবগত আছিস? তোরা তো জানিস সাবিয়ার পর আমি কখনো কোনো মেয়ের সাথে অধিক প্রয়োজন ছাড়া কথাই বলি না। সেখানে বন্ধুত্ব তো দূরের কথা। তোরা সব জেনে শুনে আমাকে কেন জোর করছিস? দেখ রুদ্র, আমরা তোর অতীত জানি বলেই তোকে বলছি, সবাই একরকম না, সবাই ঠকাই না। তুই একজন ভুল মানুষের জন্য তো আর সারা জীবন এত কষ্টে থাকতে পারিস না। দেখ, আমার মনে হয় তোরকে একটা সুযোগ দেওয়া উচিত। শুধু শুধু ভুল মানুষের জন্য দুঃখ বিলাস করিস না। সে তোকে ছাড়া দিব্যি ভালোবাসে, তাহলে তুই কেন নিজের জীবনকে আর একটি সুযোগ দিবি না? তোরও তো ভালো থাকার অধিকার আছে। অতীত ভুলে নিজের জীবনকে গুছিয়ে নেওয়াই ভালো। বুঝলাম তুই কোনো রিলেশন করবি না, ঠিক আছে, করিস না। শুধু এটুকুই আবদার করব তোর কাছে, তুই তুরের সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ কর। সবসময় তার সাথে একটা বাজে বিহেভ করিস না। একটা সুযোগ দিয়ে দেখ, ঠকবি না। মানুষ সবসময় ঠকে না রুদ্র, এটা মাথায় রাখিস। মানুষ ঠকতে ঠকতে একসময় জিতে যায়। মাহাদের কথা শুনে রুদ্র চুপ করে থাকলো। শান্ত বলল, আচ্ছা রুদ্র, তুই আমার কথা শোন। তোর মতে তুই তুরুকে ভালোবাসিস না, তুরু কিন্তু তোকে অনেক ভালোবাসে, সেটা তুইও জানিস আর আমরাও জানি। তুরু যদি তোকে ভালো না বাসতো তাহলে তোর এত অপমান মুখ বুজে সহ্য করতো না। দেখ, তুই তো চাস তুরু যেন তোকে ভুলে যায়, এভাবে ডিস্টার্ব না করে, তাই তো? হুম। এতদিন বলা সত্ত্বেও তুরু তোকে ডিস্টার্ব করা ছাড়েনি। এখন আসল কথায় আসি, তুই যদি তুরুর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলিস তাহলে নিশ্চয়ই তুরু তোকে এভাবে ডিস্টার্ব করবে না। দেখ, তোকে তো আমরা রিলেশন করতে বলছি না, তুই ভেবে দেখ কি করবি। এভাবে অনেকক্ষণ যাবৎ রুদ্রকে বোঝানো হলো। রুদ্র অনেক ভাবনা চিন্তা করার পর শান্তদের কথায় রাজি হয়ে গেল। সে ভালো করেই জানে তুরের সাথে যতই ভালো আচরণ করুক না কেন, তুর না কখনো তার বন্ধু হতে পারবে আর না কখনো ভালোবাসার মানুষ। কারণ সে তো তার ভালোবাসার স্থান অন্য কাউকে দিয়েছিল। হোক না সে তাকে বাজেভাবে ঠকিয়েছে, কিন্তু সে তো তাকে খুব বেশি ভালোবেসেছে। ইভেন এখনও তার মনের কোণে সেই নারীর অন্য জায়গা আছে। তার তো এখনও মনে হয় সেই নারী তাকে ঠকানোর পিছনে কোনো কারণ আছে। সে নারী তো তাকে ভালোবেসেছিল, যতই বলুক আবেগ, কিন্তু সেটা ভালোবাসা ছিল। তার উদ্দেশ্য এখনও বিশ্বাস করে।
তার এখনো মনে হয় সে নারী একদিন রুদ্রের সামনে আসবে, এসে বলবে সে রুদ্রকে ভালোবাসে। তোর কি আসলেই পারবে না রুদ্রের একজন ভালো বন্ধু হতে? সে কি পারবে না ভালোবাসা সম্পর্কে রুদ্রের ধারণা ভুল প্রমাণ করতে? পারবে নাকি পারবে না সেটা তো সময় বলে দেবে। এখন দেখার পালা সামনে কি হতে চলেছে। তোরের বন্ধুত্ব নামক ভালোবাসার পরিণতি কি হবে? তোর রুদ্রের বন্ধু কি প্রণয়ের রূপ নেবে নাকি বিচ্ছেদে, সেটাই দেখার অপেক্ষা। পরের দিন সকালটি তুরের খুব সুন্দর করে শুরু হলো। পাখির কিচিরমিচির ডাকে তুরের ঘুম ভাঙল। তুর চোখ মেলে বোঝার চেষ্টা করলো পাখির ডাক কোথা থেকে আসছে। তারপর বুঝতে পারলো তার বারান্দা থেকে। সে উঠে বারান্দায় গেল। বারান্দায় যেয়ে দেখলো দুটো চড়ুই পাখি তার বেলকনিতে বসে কিচিরমিচির করে ডাকছে। তুর কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে এই সুন্দর সকালটি উপভোগ করলো। তারপর সে চলে গেল ফ্রেশ হতে। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। তোর যেতে যেতে ভাবলো নাইমরা রুদ্ধকে রাজি করাতে পারলো তো? তারা তো কোনো খবরই দিল না। তোর ভাবলো ক্যাম্পাসে গিয়েই খোঁজ নিয়ে দেখবে। তাই সে তড়িঘড়ি করে ক্যাম্পাসে চলে গেল। সেখানে গিয়ে আদ্রির কাছ থেকে নাইমের ফোন নাম্বার নিয়ে নাইমকে কল দিল। তারপর নাইম জানালো রুদ্ধ রাজি হয়েছে আর বলল তোরদের ক্লাস শেষে যেন তারা মাঠে অপেক্ষা করে, তারা রুদ্ধকে নিয়ে আসবে। এই কথা শুনে যথারীতি তুর তো মহা খুশি। তারা ক্লাস শেষ করে মাঠে অপেক্ষা করলো। কিছুক্ষণের মধ্যেই নাইম, শান্ত, মাহাদ এসে পড়ল আর তাদের পিছনে রুদ্ধ ছিল। সবাই মাঠে বসে গল্প করতে ব্যস্ত ছিল। এত সময়ের মাঝে রুদ্ধ একটা কথাও বলল না। সে তো তার ফোন ঘাঁটতে ব্যস্ত। যদিও তার এখন ফোন চালানোর মনোভাব একদমই ছিল না, কিন্তু কি করবে, সে তুরের সাথে কথা বলতে পর্যন্ত ইচ্ছুক না। তাই ফোন হাতে নিয়েই সময় পার করছে। আর এইদিকে তুর সেই প্রথম থেকেই রুদ্ধকে দেখতে ব্যস্ত। আশেপাশে কে কি বলছে তার দিকে কোনো হুঁশই নেই। সে তার স্বপ্ন পুরুষকে নিয়ে স্বপ্নের রাজ্যে পাড়ি দিয়েছে। এতক্ষণ মাহাদরা গল্প করলেও এখন তারা রুদ্ধ আর তুরের কাহিনী দেখছে। একজন ফোন নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে আর একজন তার স্বপ্ন পুরুষের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে সবার নীরবতা ভঙ্গ করে শান্ত মুখ খুলল। সে বলল, কি ব্যাপার রুদ্র, তুই কি আমাদের বলা কথাগুলো ভুলে গেলি? কালকে তোকে আমরা কি বলেছিলাম মনে আছে কি? রুদ্ধ কপট রাগ দেখিয়ে বলল, মনে আছে। মনে না থাকার কি আছে? আসতে বলেছিলি, এসেছি, তাতে তোদের হয় না? তোরা গল্প কর। এখানে আমাকে এভাবে বসিয়ে রাখার তো কোনো মানে হয় না, তাই না? আহ রুদ্র, রাগছিস কেন? বি নর্মাল রুদ্র, তুই তুরের সাথে একটু সহজ হ। এভাবে রাগ না দেখিয়ে তুরের সাথে একটু স্বাভাবিকভাবে কথা বল। কি বলবো আমি? ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। তোরা যে কেন আমাকে এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছিস, কিচ্ছু ভালো লাগছে না। অসহ্য লাগছে আমার, জাস্ট অসহ্য। তখন আদ্রি শান্তদের দিকে ইশারা দিয়ে বুঝালো এখন কি হবে। রুদ্র তো কিছুতেই তুরের সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক নয়। তখন শান্ত তুরকে ইশারা দিয়ে বলল রুদ্রের সাথে কথা বলতে। তুর ভেবাচাকা খেয়ে গেল। সে কি বলবে? রুদ্র যে পরিমাণ রেগে আছে, যাগে এই রাগ তো আর নতুন না। রুদ্রের কাছে রাগ ছাড়া আর কী বা আশা করা যায়? এমন কথা বলতে গেলে রুদ্রের বকা খেতে হবে তা নিশ্চিত। যাক, পরেরটা পরে দেখা যাবে। এইসব ভেবেই তুর রুদ্রের উদ্দেশ্যে বলল, রুদ্র ভালো আছেন? দেখছো না ভালো আছে কিনা? ভালো আছি বলে তো এখানে বসে আছি। আর যাই হোক, আমাকে নাম ধরে ডাকছো কেন? আমি যেহেতু তোমার বড় ভাই, সেহেতু ভাই বলেই ডাকবো, যেমনটা আদ্রি ডাকে। রুদ্রের কথা শুনে উপস্থিত সবাই ভেবাচাকা খেয়ে গেল। আর তুর ভাবতে রইল রুদ্র কি তাকে ছোট বোন ভাবে নাকি? শেষে কিনা ভালোবাসার মানুষকে ভাইয়া বলে সম্বোধন করতে হবে। মাহাত বলে উঠল, এই রুদ্র, তুই তুরের কোন কালের ভাইরে যে তোকে ভাইয়া বলে ডাকতে হবে? অবশ্যই ডাকতে হবে, কারণ ওর থেকে আমি 5 বছরের বড়। শান্ত মজার ছলে বলে উঠল, ওহো, আমরা তো ভুলেই গিয়েছি যে ভাইয়া থেকেই ছাইয়া হয়ে যায়। প্রথমে ভাইয়া ভাইয়া, তারপর ছাইয়া ছায়া, তাই না বন্ধু? শান্তের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। আর তুর লাজুক হাসলো। আর রুদ্র তো সাথে সাথেই শান্তের পিঠে কিল বসিয়ে দিল। মাহাত বলল, শান্তকে মেরে কি হবে? শান্ত তো সত্যি কথাই বলেছে। বন্ধুর মনে মনে এত কিছু আগেই বলতে যে তুরের ছায়া হওয়ার শখ জেগেছে।
রুদ্র নাইমের কথা শুনে রাগী চোখে তাকিয়ে থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। মাহাদরা রুদ্রকে ধরে বসিয়ে দিল, তারপর বলল, আচ্ছা বস বস, আর মজা করব না। আর শোন, আমাদের একটু কাজ আছে, তাই আমরা চলে যাচ্ছি। তুই তুরকে নিয়ে আয়। আর আদ্রির চিন্তা করা লাগবে না, আদ্রিকে আমরা বাসায় নিয়ে আসবো। এটা আবার কেমন কথা? আমি কেন তোকে নিয়ে যাব? আমি তো তোদের সাথে যাব, আর এখনই যাব। না, তুই এখন যাবি না। দেখ রুদ্র, তুই রিলেশন করবি না ভালো কথা, তাতে আমরা তোকে জোর করছি না, কিন্তু অন্তত তোরের সাথে বন্ধুত্ব করতে তো সমস্যা নেই, তাই না? আর যদি সমস্যা থাকে তাহলে বল, তোরও তোকে প্রতিদিন যেভাবে ডিস্টার্ব করতো সেভাবেই ডিস্টার্ব করবে, তখন ভালো লাগবে তো? এর থেকে ভালো নয় কি তোরের সাথে বন্ধুত্ব করা? এত সাত পাঁচ না ভেবে তোরের সাথে কিছু সময় কাটা, তারপর বুঝতে পারবি তোর মানুষ হিসাবে অতটাও খারাপ না যতটা তুই ভাবিস। যাই হোক, আসি, থাক তোরা। এই বলে ওইখান থেকে সবাই বিদায় নিল, শুধু রেখে গেল তুর রুদ্ধকে। অনেকক্ষণ নীরবতা কাটিয়ে তুর বলে উঠল, রুদ্র যাবে? ভাইয়া বলতে বলেছিলাম। এইবার তুর খেপে গেল। সে বলল, আপনি কি আমার মায়ের পেটের ভাই যে আপনাকে ভাইয়া বলবো? কোনো বন্ধুকে দেখেছেন যে ভাইয়া বলে ডাকতে? পারবো না ভাইয়া বলে ডাকতে, রুদ্র বলেই ডাকবো। আসছে ভাইয়া ডাক শুনতে। এতই যদি ভাইয়া ডাক শুনতে মন চাই তাহলে আমার সব বান্ধবীদের বলবো আপনাকে ভাইয়া বলে ডাকতে। তাও আমি ভাইয়া বলে ডাকতে পারবো না, বুঝতে পারছেন? উফ, হয়েছে তো। এক কথার বিনিময়ে কত কথা বলে দিল। এই জন্যই তোমাকে আমার সহ্য হয় না। বেশি কথা বলো তুমি। বাচাল কোথাকার। কি যেন বলছিলে, কোথায় যাবে? কি আমি বাচাল? আমি যদি বাচাল হই তাহলে আপনি বাচালের বন্ধু। যাই হোক, শুনুন, এইখান থেকে কিছু দূর যেতেই নদী আছে না, আমি সেখানে যাব। একটু নদীর পাড়ে শীতল বাতাস শরীরে মেখে আসবো। চলুন না, প্লিজ, না করবেন না। তুমি গেলে যাও, আমি পারবো না। প্লিজ চলুন, অনেক দিন হয়েছে আমি কোথাও বের হই না। কলেজ থেকে বাসা আর বাসা থেকে কলেজ, নিজেকে কেমন বন্দি বন্দি লাগছে। প্লিজ রুদ্র চলুন, আমার বিশ্বাস আপনারও ভালো লাগবে। রুদ্ধ বলল, যাব, এক শর্তে। আগে আমাকে ভাইয়া বলে ডাকো। ঠিক আছে ভাইয়া, চলেন এইবার। তুরকে দিয়ে ভাইয়ে ডাকাতে পেরে যেন রুদ্ধ বিশ্বজয়ের হাসি দিল, আর মনে মনে বলল, ভাইয়া ডাকবে না বলে তো লাফাচ্ছিলে, সেই তো ভাইয়া ডাকিয়ে ছাড়লাম। এইভাবে আমার পিছেও ছাড়াবো? আর মুখে বলল, চলো। রুদ্ধ বাইক নিয়ে এসেছিল, তাই তারা এখন বাইকে করেই যাবে। তুরকে বলল বাইকে উঠতে, তো তুর বাইকে উঠে রুদ্ধের কাঁধে হাত রাখলে রুদ্ধ ধমক দিয়ে বলে তার কাঁধে যেন হাত না দেয়। তুরও তো কম না, তুর বলে ওঠে, কাঁধে হাত দিব না তো কি করব? আমি যদি বাইক থেকে পড়ে যাই তখন কি হবে? তার দায় কে নিবে? শোনেন, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না, তাহলে দেখতেন আপনাকে জাপটে ধরে বসতো। আমি তো শুধু কাঁধেই একটু হাত রেখেছি। রুদ্ধ আর কিছু বলল না, কারণ সে জানে তুরের কথার সাথে সে পারবে না। তুরকে একটা কথা বলে হাজারটা কথা শুনিয়ে দেবে, ওকে নিষেধ করেও লাভ নেই। তাই রুদ্ধ চুপ থাকার ভূমিকাই পালন করলো। রুদ্ধ বাইক স্টার্ট দিয়ে তুর রুদ্ধের কাঁধে ধরে রাখলো, নয়তো সে পড়ে যাবে। রুদ্ধ তুরকে নিয়ে নদীর পাড়ে আসলো। সেখানে এসে তুরের চোখ গেল একটা কৃষ্ণচূড়া গাছের দিকে। তারপর তুর রুদ্ধকে নিয়ে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে আসলো। তোর গাছের নিচ থেকে ফুল করিয়ে উপরে ছুঁড়ে মারল। ফুলগুলো উপর থেকে ছড়িয়ে রুদ্ধ আর তুরের গায়ে পড়ল। তোর বাচ্চাদের মতো খিলখিল করে হেসে দিল। তারপর তুর রুদ্ধকে বলল গাছ থেকে ফুলের ছোট্ট একটা ডাল যেন ছিঁড়ে দেয়। রুদ্ধ বিরক্ত মাখা মুখ নিয়ে ফুল ছিঁড়ে দিল। তুর সে ডালটি থেকে একটা ফুল ছিঁড়ে চুলে লাগালো, আর বাকিটা হাতে নিয়ে ছবি তুলতে লাগলো। ছবি তোলা শেষে তুর রুদ্ধকে বলল, কোনো এক সকালে হঠাৎ আপনার সাথে আমার দেখা, সেই রাস্তার কাছেই কৃষ্ণচূড়ার গাছের পাশে। আপনাকে যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি প্রতিদিন সেই গাছের নিচে এসে আপনার জন্য অপেক্ষা করতাম, কিন্তু দেখা হতো না। অথচ দেখুন, আজ আপনাকে নিয়েই ওই রকম একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। সত্যি, যদি আপনি মানুষটা আমার হতেন, কতই না ভালো হতো। আমি জানি না কখনো আপনাকে নিজের করে পাবো কিনা, তবে যদি আপনাকে ভাগ্যক্রমে আমার করে পেয়ে যাই,
তাহলে সেদিন আমি আপনাকে নিয়ে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে আসব। সেদিন আমি খুব খুব আনন্দ করব। আপনি আমাকে সেই গাছের নিচে দাঁড়িয়েই ভালোবাসি কথাটা বলবেন, কারণ কৃষ্ণচূড়া গাছের কাছেই তো আপনার সাথে আমার প্রথম দেখা। তাই আমার ইচ্ছা এই গাছ থেকে একগুচ্ছ ফুল নিয়ে বলবেন, তোর ভালোবাসি, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। আর আমিও সেদিন হাসি মুখে বলবো, হ্যাঁ স্বপ্নপুরুষ, আমিও আপনাকে বড্ড বেশি ভালোবাসি। তোর কথাগুলো বলতে বলতে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। রুদ্র রেগে গিয়ে বলল, কি সমস্যা তোমার? তোমাকে বন্ধুত্বের স্থানে বসিয়েছি বলে কি যা ইচ্ছে তাই বলতে পারবে তুমি? তুমি না আমার বন্ধু হয়ে থাকতে চাও? তাহলে এখানে ভালোবাসার কথা কোত্থেকে আসছে? তোর রুদ্রের ধমক শুনে ঘোর কাটিয়ে উঠল। ইস, সে কি থেকে কি বলে ফেলল। নিজের করা ভুল মাথায় আসতেই রুদ্রকে বলল, সরি। আচ্ছা যাই হোক, রুদ্র চলুন নদীর পাড়ে বসা যাক। চলো। আর শোনো, নেক্সট টাইম থেকে এসব কথা ভুলেও বলবে না, আর এসব ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলাই উঠতাম। তোর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুদ্রের সাথে গিয়ে নদীর পাড়ে বসলো। তারপর তোর রুদ্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা, আমাদের তো আজকেই ফ্রেন্ডশিপ হলো, সেই মোতাবেক তো হাতে হাত রেখে কথা দেওয়াই যায়। আমরা আজ থেকে বন্ধু হলাম, তাই না? রুদ্র তুরের দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল। তারপর তুরের হাতের উপরে হাত রেখে বলল, তারপর সে হাত সরিয়ে ফেলল। তোর রুদ্রের কাছে আবদার করলো যাতে তাকে একটা গান শোনানো হয়। তারপর রুদ্র গান গাওয়া শুরু করলো। এভাবে তারা কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তুরকে রুদ্রই বাসার কাছে নামিয়ে দিয়ে গেল। সেদিনের মতো তুরের সময়টা খুব ভালোভাবেই কাটলো। তুর ভাবলো, রুদ্র যদি সবসময় তাকে এভাবে সময় দেয়, আর যদি তুরের সাথে একটু সহজ আচরণ করে, একটু ভালোভাবে কথা বলে, তাহলে তার আর কিচ্ছু চাই না। বন্ধুত্বের বন্ধনটা সব সময় অটুট থাকুক তাদের মাঝে, এটাই তার চাওয়া। যদি এই বন্ধুত্বটা কখনো ভালোবাসার রূপ নেয়, তাহলে তো তুরের আর আনন্দের সীমা থাকবে না। তবে ভালোবাসার রূপ না নিলেও তাদের বন্ধুত্বটা আমরণ থাকুক, এটাই চাওয়া। সময়টা এখন বিকেল। তুর মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। সে দুপুরে খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়েছিল, যার দরুন এখন ঘুম থেকে উঠতে আর কিছু ভালো লাগছে না। নিজেকে কেমন একা একা লাগছে। আর তাছাড়াও আরেকটি কারণে তুরের মনটা বিষণ্ণ হয়ে আছে, কারণ গত দুদিন সে একবারের জন্য রুদ্রের দেখা পায়নি। রুদ্র তার চাচার বাসায় বেড়াতে গিয়েছে শহরের বাইরে, যার জন্য গত 2 দিন সে রুদ্রের দেখা পায়নি। আর রুদ্রকে ফোন দিলেও রুদ্র তার ফোন রিসিভ করেনি। এজন্য মনটা আরও বিষিয়ে উঠেছে। কেন রুদ্র এত অবহেলা করছে তাকে? সে এই অবহেলা নিতে পারছে না। সে তো বলেছে তাকে ভালোবাসতে হবে না, শুধু বন্ধুত্বের স্থানটা দিলেই হবে। তাহলে কেন রুদ্র তাকে এত অবহেলা করছে? তোর এত সব ভাবতে ভাবতেই আকাশের পানি চেয়ে হঠাৎ বিড়বিড় করে বলে উঠল, এমন কোনো দিন কি আসবে না যেদিন রুদ্র আমাকে নিজ থেকে খুঁজে বেড়াবে? সেটা বন্ধুত্বের খাতিরে হোক কিংবা ভালোবাসার। সে কি কখনোই আমাকে বুঝবে না? কেন আমি এত অবহেলা পাই? আমি কি এত অবহেলা পাওয়ার প্রাপ্য? আমার কি রুদ্রর থেকে দূরে সরে যাওয়া উচিত? কিন্তু আমি যে রুদ্রকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে তার থেকে দূরে সরে থাকবো? হে সৃষ্টিকর্তা, এই পাওয়া না পাওয়ার ক্ষুদ্র জীবনে রুদ্রকে আমার করে দাও। আমার আর কিচ্ছু চাই না। আমার জন্য রুদ্রের মনে ভালোবাসার সৃষ্টি করে দাও। আর যদি তার মনে আমার জন্য ভালোবাসা না জাগে, তাহলে তার থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নাও, যাতে চাইলেও আর তার সংস্পর্শে না আসতে পারি। আমিন। তোর আকাশের দিক থেকে চোখ নামিয়ে চোখের পানি মুছে সে তার রুমে যাওয়ার জন্য উদ্যত হলো। রুমে যাওয়ার সময় মনে পড়লো এই মুহূর্তে তার মাকে ভীষণ প্রয়োজন। মায়ের কোলে মাথা রাখলে, মায়ের সাথে গল্প করলে তার মন এক নিমিষেই ভালো হয়ে যাবে। তাই সে মায়ের রুমের দিকে পা বাড়ালো। মা তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তোর চোখ মুখ এমন লাগছে কেন? মা, ঘুম থেকে উঠেছি, ভালো লাগছিল না, তাই তোমার কাছে আসলাম।
তোর আমি অনেকদিন থেকেই খেয়াল করছি তুই কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছিস। আমি ভেবেছি তুই নিজে থেকেই আমাকে সব বলবি, তাই একবারই তোকে কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু এখন আর না, জিজ্ঞেস করে পারলাম না। বল না মা, কি হয়েছে তোর? তুর এতক্ষণ চুপটি করে মায়ের কথা শুনছিল, এখন সে জবাব দিল, বলল,